নমস্কার, নিউজ লাইভ বাংলার সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে এবং এই মুহূর্তে সাফ কথাতে আজকে আলোচনা হবে ত্রিপুরা নিয়ে। তার কারণ ত্রিপুরাতে সদ্য সমাপ্ত হয়েছে এডিসি ভোট। আমরা কয়েকটা দিন আগেও এই প্রসঙ্গে ছিলাম, যেখানে সামনে রয়েছে ভিলেজ কাউন্সিল এবং আগামী দিনে ত্রিপুরার বিজেপির রণকৌশল ঠিক কি রয়েছে। কারণ আমরা দেখলাম বঙ্গ এবং অসম দুই রাজ্যে বিজেপির একেবারে বিপুল অংশে জয়লাভ করা রাজ্য তো বটে, এবং তার সাথে বাংলায় প্রথমবারের মতো ক্ষমতা দখল করলো বিজেপি। সেই জায়গায় ত্রিপুরা বিজেপি আমরা যদি একটু পিছিয়ে যাই এডিসির ফলাফলের দিকে, সেখানে একেবারে ভরাডুবি। কেন এই হালটা হলো, আর এখান থেকে কি শিক্ষা নিয়ে আগামী দিনে নতুন রূপে রণকৌশল প্রস্তুতিতে কি নেমে পড়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি? এ নিয়ে থাকবে আজকের আমাদের আলোচনা, এবং আলোচনাতে থাকবেন ত্রিপুরার অতিথিরা। অবশ্যই ত্রিপুরা থেকে থাকবেন, আমি পরিচয় করিয়ে দেবো। জহর চক্রবর্তী বিজেপির বিধায়ক, ধর্মনগরের বিজেপির বিধায়ক জহর চক্রবর্তী, তিনি জুড়ে যাবেন আমার সাথে আজকের আলোচনাতে। থাকবেন আমার সাথে তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা, এবং তার সাথে থাকবেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ চক্রবর্তী। আমি তিনজনকেই জানাবো আমন্ত্রণ আমার শোতে। এবং আজকের দিনের মূল লক্ষ্যই হচ্ছে 2028-এ ত্রিপুরাতে বিধানসভা ভোট রয়েছে, তার আগে এডিসি নির্বাচন হয়ে গেল, ভিলেজ কাউন্সিল রয়েছে সামনে। তবে এবার যে বিধানসভা ভোট রয়েছে তার প্রস্তুতি কি তাহলে শুরু করে দিল এবার ত্রিপুরার বিজেপি? যদি শুরু করেই দেয় তাহলে কিভাবে সেই প্রস্তুতি নিচ্ছে? অন্যদিকে দাঁড়িয়ে জোট হবে কি হবে না, জোট কতদূর ঠিক থাকবে, এবং এই জোট নিয়ে মথার থেকে বা বিজেপির থেকে নানান রকমের প্রতিক্রিয়া নানান সময়ে উঠে এসেছে। তবে এবার কি হবে, এবার ত্রিপুরার বিজেপি ঠিক কোন পথে কোন দিকে এগোবে এখনো পর্যন্ত, সে নিয়ে আজকে আলোচনা। আমি শুরুতেই যাব দুই বিধায়কের কাছে, তো আমি আসবোই। তবে এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ চক্রবর্তী আমার সাথে জুড়ে গেছেন, সরাসরি রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী। আমি বিশ্বজিৎদার কাছে শুরুতেই যাব। বিশ্বজিৎদা, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে ত্রিপুরার মাটিতে আপনি রাজনীতির বিভিন্ন দিক দেখেছেন, বিভিন্ন ভোট দেখেছেন, বিভিন্ন ইলেকশনের নানান রকম উত্থান পতন আপনি চাক্ষুষ করেছেন। এবারের যে ভোট আমরা দেখলাম, আগামী দিনে ভোট আরো রয়েছে, ভিলেজ কাউন্সিল হোক বা বিধানসভা। তার আগে এই মুহূর্তে কি মনে হচ্ছে বিজেপির স্ট্র্যাটেজি ঠিক কিভাবে কোন দিকে এগোচ্ছে? বিজেপি নমস্কার। অ্যাপারেন্টলি ধরুন যে গত 5টা রাজ্যে বিধানসভার ইলেকশন গেল, ওয়েস্ট বেঙ্গল, আসাম সহ, এগুলো দেখে মনে হচ্ছে বিজেপি তো কমফোর্টেবলি আছে, বেশ ভালোভাবেই তো কাজ করছে। কিন্তু ত্রিপুরা বিজেপি কি অবস্থায় আছে এটা নিয়ে নিশ্চয়ই একটা চিন্তা ভাবনার বিষয় আছে, যেটা মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি মানে সেন্ট্রাল বিজেপি নেতৃত্ব কিছু একটা পদক্ষেপ নেবে এটা নিয়ে। কারণ নেওয়ার কারণও আছে যথেষ্ট। কারণ নর্থ ইস্টের ভেতরে ত্রিপুরা অত্যন্ত একটা কি স্টেট ইন দ্য সেন্স, যখন ধরুন না সেন্ট্রাল গভর্নমেন্ট স্বাধীনতার পরবর্তী সময়গুলোতে বলছি, সেন্ট্রাল গভর্নমেন্ট নর্থ ইস্টের, ত্রিপুরা সহ নর্থ ইস্টের তেমন কাজ করতো না, বা ধরুন বলা যেতে পারে যে কিছুটা নেগলেক্টেড ছিল। ওই সময় কিন্তু এখানে বিজেপির শাখা সংগঠন ধরুন বলুন, ওনাদের বিভিন্ন রকমের শাখা সংগঠন এখানে কাজ করে গেছে। তখনই কাজ করেছে কারণ এখানে যে দেশ বিরোধী একটা শক্তি কাজ করছিল, এই দেশ বিরোধী শক্তি যাতে মানে ত্রিপুরা সহ নর্থ ইস্টকে ভারত থেকে আলাদা করতে না পারে, মানুষের ভিতরে কনফিডেন্স বিল্ডিং মেজার হিসেবে কিন্তু কাজ করে গেছে। কিন্তু এটা ছোট ছোট আকারে কাজ করেছে, অনেকে চোখে পড়বে না কিন্তু করে গেছে কিন্তু, এবং যার ফলে ওনাদের এখনো এখানে অস্তিত্ব আছে, এখানে ভালোই অস্তিত্ব আছে। এবং এই সব কারণে নর্থ ইস্ট বিজেপির কাছে খুব ইম্পর্টেন্ট। ত্রিপুরার মতো রাজ্য তো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সেই কারণে আমার মনে হচ্ছে কিছু একটা করবে, কারণ চিন্তা করার যথেষ্ট কারণ আছে। ইন দ্য সেন্স, আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন, আমি এবার এডিসি ইলেকশনে তো বিজেপি আশানুরূপ ফল করেইনি, কোথাও অনেকটা বেটার করেছে। হ্যাঁ, বলা যেতে পারে বিজেপি এখানে পর্যদস্ত হয়েছে মথার কাছে। কিন্তু আমরা যদি আরো আগের থেকে দেখি, ধরুন বিজেপি, আমরা ধরুন না 2018-এর ইলেকশন দেখুন, বিজেপি এখানে পেয়েছিল অলমোস্ট ধরুন প্রায় 45-46% ভোট। এখানে ধরুন 44-45% ভোট পেয়েছিল। সেই তুলনায় কিন্তু গতবার কিন্তু আরো 5-6% ভোট কম পেয়েছে এবার। তার উপরে বিজেপির সঙ্গে যে ইয়ে ছিল ওরা আইপিএফটি, ওদেরও ভোট কিন্তু ড্রাস্টিক্যালি কমেছে কিন্তু।
অনেকটাই কমেছে, 6% কমেছে, মানে ওভারঅল ওদের প্রায় 10-12% ভোট কমে গেছে এখানে। এবার 2018 এর পরে 2023 কথা বলছি এটা। এবং এই কমার কিন্তু ইন দ্য মিন টাইম কিন্তু বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এখানে ঢেলে পয়সা দিয়েছে, এবং সেই সঙ্গে বিভিন্ন রকমের সেন্ট্রাল ওয়েলফেয়ার স্কিমের আন্ডারে এখানে কিন্তু প্রচুর লোক বেনিফিটেড হয়েছে। কিন্তু আপনি ঘর দে পিএমএওয়াই ঘর দেওয়া বলুন, বা আদার বিভিন্ন রেশন সামগ্রী বলুন, বা ধরুন এখানে কৃষিজাত ধান বিক্রি এমএসপি তে রেটে কেনা বলুন, বা বাড়ি বাড়ি জল, অনেক ধরনের সেন্ট্রাল স্কিম আছে। কিন্তু কিন্তু বিশ্বজিৎ দা, এই যে সমতলে যে কাজ হয়েছে, সেন্ট্রাল যেরকম ভাবে ফান্ড ইনক্রিজ করেছে সেই অনুযায়ী কাজ হয়েছে, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু অন্যদিকে পাহাড়ে কি সেই কাজটা সেভাবে হয়েছে বা এগিয়েছে? আর যদি না হয়ে থাকে, তার কারণে কি আজকে বিজেপির এইভাবে ফলাফল একেবারে ধরাশায়ী হলো মাথার কাছে? এটা এটা বিজেপিকে বিশ্লেষণ করে দেখতে হবে। অ্যাপারেন্টলি যেটা মনে হচ্ছে এখানে, যে জনসাধারণের সঙ্গে বিজেপির একটা বড় দূরত্ব হয়ে গেছে। সাংগঠনিকভাবে ওরা কাজ করেছে, কিন্তু জনগণের কাছ থেকে ওরা দূরে সরে গেছে। এটা কি পাহাড়ে মানে না সমতলে? এটা অর্গানাইজেশনাল ফেইলিউর বলবো আমি এটাকে। বিজেপির অর্গানাইজেশন এবং এবং ধরুন সরকার পরিচালনা, এটা কি পাহাড়ে এই দূরত্বটা বেড়েছে নাকি না সমতলের ক্ষেত্রেও তাই আপনি মনে করেন? পাহাড়ের দুটোতেই। কারণ আপনি যদি গত 2021 এর বিধানসভা ইলেকশন দেখুন না, আপনি আগরতলাতেই দেখুন। আগরতলাতে অনেক আমাদের এই ধরুন আমাদের চিফ মিনিস্টার এখানে খুব নমিনাল একটা ভোটে কিন্তু উনি জিতেছেন, কিন্তু বলা যেতে পারে। হ্যাঁ, তারপর আদার যে আগরতলা এবং সারাউন্ডিং এর সিট গুলো দেখুন, আগরতলার ভিতরে অন্য সিট গুলো যেগুলো জয় হয়েছে মার্জিনাল, যেগুলো আরো অনেকগুলো হেরেই গেছে অলরেডি। হ্যাঁ, শহর কেন্দ্রিক সিট গুলো তো বিজেপি আপনার হেরেছে। মানে দূরত্বটা জনসাধারণের কাছ থেকে বিজেপি দূরত্বটা বেড়ে গেছে, সাংগঠনিক ব্যর্থতা আমি আছে। আসবো বিশেষত আমি আসবো এই যে দূরত্ব বেড়েছে, আমি একটু এই প্রসঙ্গেই যাব। আমার সাথে এই মুহূর্তে স্ক্রিনে আমি দেখতেই পাচ্ছি দুই বিধায়ক রয়েছেন, একদিকে বিজেপির বিধায়ক জহর চক্রবর্তী, অন্যদিকে তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। আমি একটু জহরদার কাছে যাব শুরুতে। জহরদার, স্বাগত নিউজ লাইভ বাংলার সাফ কথাতে। তবে আজকে যেহেতু আলোচনা হচ্ছে ত্রিপুরার আগামী দিনে লক্ষ্য কি, বিশেষ করে ত্রিপুরা বিজেপি কেমন আছে এই মুহূর্তে দাঁড়িয়ে? যেমনটা রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দা বলছিলেন যে দূরত্ব বেড়েছে একদিকে জনগণের সাথে, পাহাড়ে হোক বা সমতলে, আপনিও কি তাই মনে করেন? না না, বিজেপির সম্পর্ক তো পাহাড় এবং সমতলে সব জায়গায় আমাদের গণদেবতাদের সঙ্গে ভোটারদের সঙ্গে সম্পর্ক ঠিকই আছে। কারণ তার ফল আমরা দেখেছি এইবার যে এডিসি নির্বাচনে বিগত দিনে যে পার্সেন্টেজ অফ ভোট বিজেপি 2021 সালে সংগৃহীত হয়েছিল তার থেকে এবার বেশি হয়েছে। 2021 সালে আমরা 18.72% আমরা ভোট পেয়েছিলাম, আর এইবার আমরা পেয়েছি 27.44। তাহলে ভোটের দিক থেকে যদি আমরা ভোটের নিরিখে দেখি, পার্সেন্টেজে ভোট তো আমাদের বেড়েছে। 2021-এ যা ছিল তা থেকে 2026-এ আমাদের ভোট বেড়েছে। এবং সমতলের দিকে যদি আমরা তাকাই, এবার যে উপনির্বাচন ধর্মনগরে যেটা অনুষ্ঠিত হলো, উপনির্বাচনে আমরা তো বিগত দিনের সমস্ত রেকর্ড ভেঙে আমরা বিশাল সংখ্যক ভোট পেয়েছি, প্রায় 70% ভোট আমরা পেয়েছি ধর্মনগর উপনির্বাচনে। ফলটা কেন হলো? এডিসিতে 28টি আসন, সেখানে 24টা তিপ্রামথা পেয়ে গেল কেন? কিভাবে, কোথায় গাফিলতি? না, আমাদের পার্সেন্টেজে ভোট তো বেড়েছে। গতবার ছিল 18.72%, এইবার আমাদের ভোট শেয়ার বেড়েছে 27.44%। ভোট এসেছে আমাদের, সিট কমেছে, কিন্তু পার্সেন্টেজে ভোট তো আমাদের বেড়েছে। বেশ, ভোট পার্সেন্টেজ বেড়েছে, সিট কমেছে। আমি একটু তিপ্রামথার কাছে যাব। এই মুহূর্তে বিধায়ক রঞ্জিত দেববর্মা রয়েছেন। রঞ্জিতা, স্বাগত। রঞ্জিতা, আজকে এডিসির আমরা যে ফলাফল দেখেছি সেখানে একটা বিপুল অংশের জয় আপনারা পেয়েছেন, এবং আগামী দিনে ভিলেজ কাউন্সিল রয়েছে, এবং তারপরে তো অবশ্যই বিধানসভা রয়েছে, যদিও তার হাতে এখনো সময় রয়েছে। তার আগে এই যে জয়, সেই জয়ের পেছনে কারণ কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, বিজেপি 2018-তে পাহাড়ের জনগণকে যে প্রতিশ্রুতিটা দিয়েছিল, সেই প্রতিশ্রুতি থেকে ওরা সরে এসেছে। এবং আমরা ত্রিপুরামথা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সঙ্গে যে ত্রিপাক্ষিক চুক্তি করেছি, সেই ত্রিপাক্ষিক চুক্তির 2 বছর অতিক্রম করলো, কিন্তু এটা কার্যকরী করার জন্য কোনো পদক্ষেপই নিল না রাজ্য সরকার।
তাতে ত্রিপুরার জনগণ মনে করছে যে বিজেপি যে প্রতিশ্রুতিটা দিয়েছিল সেটা মিথ্যা এবং ত্রিপ্রাসাদের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং তারা প্রতিশ্রুতি যাতে দিয়েছিল 2018 থেকে 2023 বিধানসভায় সেটা তারা প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি, তাই সংগঠনও তারা পাহাড়ে ঠিকভাবে গড়ে তুলতে পারেনি। সেই জন্য এইবারে এডিসি নির্বাচনে তাহারা পাহাড়ে তাদের আশা মতন তারা জয় পায়নি। ত্রিপুরামথা তাদের স্ট্যান্ডে আছে, তাদের ত্রিপ্রাসাদের অধিকারের জন্য লড়াই করেছে। সেই লড়াইতে আমরা এবার এডিসি নির্বাচনে প্রতিফলনটা দেখেছি। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, পাহাড়ের যে উন্নয়নের কথা অনেক সময় বলা হয়েছে, এটা কিন্তু পাহাড়ে কোনো উন্নয়ন হয়নি। বারবার বলা হয়েছে এডিসির হাতে প্রচুর টাকা দেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন 6,645 কোটি টাকা দেওয়া হয়েছে। আমি ত্রিপুরা বিধানসভায় একটা প্রশ্ন দিয়েছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এডিসিতে 6,645 কোটি টাকা দিয়েছে। আমার প্রশ্ন ছিল কোন অর্থ বছরে দেওয়া হয়েছে এবং কোন কোন খাতে বা ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে। সেই প্রশ্ন দিস এলাও হয়ে গেল। যদি এডিসির হাতে যদি টাকা দিয়েই থাকে তাহলে কেন সেটা বিধানসভায় আলোচনা করতে সাহস করলো না? আমি এই প্রশ্নটা একটু জহরদার কাছে আমি পাস করব। জহরদা, রঞ্জিত দা যে প্রসঙ্গ তুলেছেন যে এডিসিতে ফান্ড যেমনটা তারা জানাচ্ছেন যে দেওয়া হয়নি, এবং যদি দেওয়া হয়েও থাকে যেটা দাবি করা হয়েছিল সেই টাকা কোথায় গেল, কোন খাতে ইউজ হলো, মানে প্রতিশ্রুতি এবং সেই প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ, এমনটাই পাহাড় থেকে অভিযোগ। জহরদা, আপনারা দেখেছেন আমাদের কেন্দ্রীয় সরকার এডিসিতে যে ফান্ড দিয়েছেন সেই ফান্ডটা ওনারা সঠিকভাবে ওনারা খরচ করতে পারেননি। আমরা দেখেছি এডিসি এলাকায় যারা বসবাস করেন, কর্মচারী পেনশনার যারা আছে, ওনাদের পর্যন্ত পেনশন সঠিক সময়ে সঠিকভাবে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, ফান্ডগুলো ইউটিলাইজেশন হচ্ছে না। হ্যাঁ, তার জন্য দায়ী কে? কারণ এডিসিতে ত্রিপুরামথার সরকার রয়েছে, ওনাদের গভর্নমেন্ট রয়েছে। হ্যাঁ, ওনারা কি ডেভেলপমেন্ট করেছেন? সেন্ট্রাল গভর্নমেন্ট তো অনেক টাকা দিয়েছে ওনাদের, কিন্তু ওনারা তো ডেভেলপমেন্ট করার নেই। যদি করতেন তাহলে তো পাহাড় অঞ্চলের রাস্তাঘাট, এডিসি এলাকার রাস্তাঘাট আরো ভালো হতো। হ্যাঁ, কিন্তু তা তো হয়নি। তার মানে সঠিকভাবে ইউজ হয়নি সেটা আপনি বলতে চাইছেন। আমি একটু রঞ্জিতদার কাছে হ্যাঁ, অবশ্যই রঞ্জিত দা, অবশ্যই অবশ্যই সত্যি কি তাই? হ্যাঁ, আমি বলবো দেখুন এডিসির হাতে কোনো ক্ষমতা নাই। আমরা তো ক্ষমতার জন্য লড়াই করেছি। এডিসির হাতে আপনি পিডব্লিউডি, উনি রাস্তার কথা বলেছেন, এডিসির হাতে পিডব্লিউডি কি আছে? বছরে 5 কোটি টাকা দেওয়া হয়েছে। 5 কোটি টাকায় 1 কিলোমিটার ব্ল্যাক টপ করতে গেলে আপনার 4 কোটি টাকা চলে যায়। ওনারা বলুন যে কত টাকা দিয়েছে এডিসির হাতে পিডব্লিউডির, পিডব্লিউডির হাতে কত কিলোমিটার রাস্তা আছে ওনারা বলুন। DWS জলের জন্য, DWS তো এডিসিতে কোনো ডিপার্টমেন্টই নাই। আপনার রেগার কাজ হচ্ছে ব্লকের মাধ্যমে, আপনার রেগার কাজ হচ্ছে ব্লকের মাধ্যমে। তারপরে ইলেকট্রিসিটি বলেন, কারেন্টের কথা বলেন, এটা তো রাজ্য সরকারের হাতে সব ক্ষমতা, ডিপার্টমেন্টে তাদের হাতে, এডিসির হাতে কিচ্ছুই নেই। তাহলে ডেভেলপমেন্টটা আমরা কিভাবে করবো? এডিসি ক্ষমতায় আমরা আছি কিন্তু আমাদের হাতে কোনো ক্ষমতাই নাই, তাহলে আমরা কিভাবে ডেভেলপমেন্ট করব? আর ওনারা বলছেন প্রচুর টাকা দেওয়া হয়েছে, উন্নয়ন হয়নি, লুটপাট করেছে ওরা, অনেক মানে দুর্নীতি হয়েছে। একটা কেস তো আজ পর্যন্ত করতে পারেনি, আজ পর্যন্ত একটা কেস করতে পারেনি দুর্নীতির। কেন করতে পারেনি? আমি আসবো, আমি রঞ্জিতা এই প্রসঙ্গের উত্তরে আমি আসবো, উত্তর নেব আমি অবশ্যই জহরদার কাছ থেকে। তবে সময় একটা বিরতি, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকবে। ফিরে এলাম বিরতির পর। আমি আবারও চলে যাব আলোচনাতে, যেখানে এই মুহূর্তে রয়েছেন আমার সাথে ত্রিপুরা থেকে 3 অতিথি। আমি একটু রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দার কাছে যাব। বিশ্বজিৎ দা, যে বক্তব্য উঠে আসলো আজকের এই আলোচনার মধ্য থেকে, সেখানে একেবারে অভিযোগ পাল্টা অভিযোগ। যতবারই আমরা এডিসি বা মথা বা বিজেপি নিয়ে আলোচনায় বসেছি ততবারই এই অভিযোগ উঠে এসেছে যে টাকা দেওয়া হয় না, দেওয়া হলে সেই টাকা খরচা হচ্ছে না। একই জায়গায় কোথাও গিয়ে যেন এই বৃত্তটা আটকে রয়েছে। সেই জায়গায় 2021-এর যদি আমরা ছবিটা দেখি, সেখানে ছিল কি না বিজেপি 13টা আসনে সম্ভবত লড়াই করেছিল এবং সেখান থেকে 9টা আসনে জিতেছিল। যদিও অন্যদিকে জোট ছিল সেই সময়ে ত্রিপুরামথা এবং তার সাথে আইএনপিটি, তারা 18টা আসনে জিতেছিল। তাহলে 2026-এ দাঁড়িয়ে এই জোটটা ভাঙাই কি বিজেপির হয়ে কাল হয়ে দাঁড়ালো? কারণ পাহাড়ে আজকে কুস্তি, তো সমতলে দোস্তি।
বিশ্বজিৎ দা শুনতে পাচ্ছেন? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, এখানে বিজেপি কে তো ইন্ট্রোস্পেকশন করতে হবে মথার সাথে। 2023-তে দেখুন বিজেপি মথা ডিপেন্ডেন্ট হয়ে থাকবে নাকি ইন্ডিপেন্ডেন্টলি নিজস্ব জায়গা তৈরি করবে, এটা বিজেপিকে একটু চিন্তা করার ব্যাপার আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে যদি ইন্ডিপেন্ডেন্টলি লড়তে হয় সেক্ষেত্রে মথা বিজেপিকে সেভাবে অর্গানাইজেশনাল স্ট্রেংথ তৈরি করতে হবে এবং ওইভাবে জনগণের সঙ্গে সম্পর্ক আরো বেশি তৈরি করতে হবে। তো ওই জায়গাতে গিয়ে আমার মনে হয়েছে বিজেপি পুরো মথা ডিপেন্ডেন্ট হয়ে নিশ্চয়ই প্রেফার করবে না এখানে। এবং আগামী যেখানে 2027-এর বিধানসভা 2028-এর বিধানসভা ইলেকশনের মাথায় রেখেও বিজেপিকে এটা মাথায় রাখতে হবে যে যে আমাকে নিজস্বভাবে অর্গানাইজেশন তৈরি করতে হবে। কারণ নর্থ ইস্ট, বিশেষ করে আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের, বিশেষ করে বিজেপি চালিত সেন্ট্রাল গভর্নমেন্টের যে অ্যাপ্রোচ, এখানে যেখানে দেশের শান্তি সম্প্রীতি সুরক্ষা যেখানে সবার সর্বোপরি, সেই জায়গায় নর্থ ইস্টে ত্রিপুরার মতো একটা স্টেটে এটা কিভাবে ম্যানেজ করতে হবে, বিজেপির ওভারঅল একটা অথরিটি থাকার দরকার আছে। পুরোপুরি মাথা ডিপেন্ডেন্ট হলে এখানে মুশকিল আছে অনেকগুলো। তো কেননা মুশকিলগুলোর ভিতরে একটা হচ্ছে কি, এই এলাকাতে প্রচুর আমার মিশনারি অ্যাক্টিভিটি আছে, বিভিন্ন রকমের টেররিস্ট অর্গানাইজেশন আছে, বিভিন্ন রকমের বিদেশি শক্তি কাজ করছে। সব মিলে এখানে এই এটাকে একটা ভারতের উইক পয়েন্ট ধরে কাজ করার চেষ্টা হচ্ছে। তো ওই জায়গাতে চিন্তা করলে বিজেপিকে গ্রাউন্ড লেভেলে আরো অনেক বেশি প্রায়োরিটি দিয়ে এখানে কাজ করতে হবে। এবং সরকার এবং দল পরিচালনা দুটো ক্ষেত্রেই বিজেপির দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার আছে, ইন্ট্রোস্পেকশন দরকার আছে। কারণ আপনি যদি আত্মতুষ্টিতে থাকুন যে গতবার থেকে আমাদের ভোট বেড়েছে একটু, কিন্তু এটাও দেখার বিষয় যে গতবার এডিসি ইলেকশনে আপনি কতটা সিটে আপনি লড়েছিলেন, এবার কতটা সিটে লড়েছেন। সেই জায়গায় নিজস্ব এবারের ইলেকশনে পরিষ্কার বোঝা গেছে যে বিজেপির অনেক জায়গাতেই ঘাটতি রয়ে গেছে। সেই জায়গাগুলোকে পূরণ করার জন্য এখনের যে অ্যাপ্রোচ আছে, এই অ্যাপ্রোচ দিয়ে চলবে না, এটা নিয়ে ব্যাপক পরিবর্তন দরকার আছে। বেশ, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে জহরদা যে বক্তব্য উঠে আসছে, তাহলে কি আগামী দিনে আপনাদের এই সমস্ত বিষয় থেকে বা কোনো ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন কোনো পরিকল্পনা কি থাকছে জহরদা? ভারতীয় জনতা পার্টি এইবার, আপনারা দেখেছেন গতবার 2021-এ 13টি আসনে প্রার্থী দিয়ে 9টি আসনে জয়ী হয়েছে। আর এইবার কিন্তু আমরা সবকটি আসনে প্রার্থী দিয়েছি। হ্যাঁ, তার জন্য প্রার্থী দেওয়া মানে ভারতীয় জনতা পার্টির সংগঠনকে মজবুত করা, এবং ভারতীয় জনতা পার্টি সেই লক্ষ্যেই এগোচ্ছে যে পাহাড়ে যাতে ভারতীয় জনতা পার্টির সংগঠনটা মজবুত হয় এবং যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্য, সেই লক্ষ্যে যাতে আমরা কাজ করতে পারি। আজকে ত্রিপুরা রাজ্যে সমতলের মানুষ, পাহাড়ের মানুষ, আমরা ভারতীয় জনতা পার্টি আমরা কিন্তু আলাদা করে কাউকে দেখি না। আমরা ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা সবাই এক, সে হোক পাহাড়ি, হোক বাঙালি, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, হোক জৈন, আমরা সবাই এক। এবং এই ক্ষেত্রে দেখবেন দলমত নির্বিশেষে আজকে সবাই ভারতীয় জনতা পার্টির সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে সবাই আজকে উপকৃত হয়েছে। আজকে সিপিএম কংগ্রেসের বন্ধুরা যারা রয়েছেন ওনারা বলেন আমরা করতে পারি সিপিএম, করতে পারি কংগ্রেস, করতে পারি ত্রিপুরা মাথা, কিন্তু আমরা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ঘর পাই, জল পাই, কারেন্ট পাই, বিনা পয়সায় রেশন পাই, ফ্রিতে রেশন পাই, সমস্ত সুযোগ সুবিধাগুলো সবাই ভোগ করছেন। তাই ভারতীয় জনতা পার্টি তার জন্য আজকের দিনে প্রতিটা রাজ্যে প্রত্যেকটা সমাজের কাছে কাজ করে যাচ্ছে সবার স্বার্থে এবং সবার ডেভেলপমেন্টের জন্য কাজ করে যাচ্ছে বলে আজকে ভারতীয় জনতা পার্টি পৃথিবীর সর্ববৃহৎ পার্টি হিসেবে উঠে এসেছে। নিঃসন্দেহে জহরদা, আমরা দেখলাম যে বাংলা বা ধরুন অসমে ভোট হলো এবং সেখানে বিজেপির একটা বিরাট বড় জয়, সেলিব্রেশনের মোড সব দিকে বিজেপির। সেই জায়গাতে দাঁড়িয়ে আগামী দিনে বা ত্রিপুরার বিজেপিকে ডেভেলপ করার জন্য কি কোনো বিশেষ ভাবনা চিন্তা বা কোনো বিশেষ কি বৈঠক আপনাদের চলেছে? কারণ সামনেই আপনাদের ভিলেজ কাউন্সিল রয়েছে, সেই ভিলেজ কাউন্সিলের আগে কি কি রণকৌশল আপনারা নিয়েছেন এখনো পর্যন্ত? ভারতীয় জনতা পার্টি আমাদের পার্টি প্রোগ্রাম, এটা আমাদের একদম রেগুলার কাজ চলে, প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের কাজ চলে। আমাদের সেটআপ রয়েছে, আপনার বুথ স্তরে রয়েছে, মন্ডলে রয়েছে, জেলায় রয়েছে, প্রদেশে রয়েছে, সর্বভারতীয় স্তরে রয়েছে। এবং আমাদের সমস্ত স্তরের কার্যকর্তারা সব সময়
দলের প্রতি নীতি নিষ্ঠা রেখে আদর্শে সৎ আদর্শে ওনারা কাজ করে থাকেন বলেই এইবার দেখেছেন ভারতবর্ষ থেকে সিপিএম বিতাড়িত হয়েছে। সে কেরল থেকেও সিপিএম আর নেই আজকের দিনে ভারতবর্ষে। সিপিএম কোনো রাজ্যের যেমন একটা রাজ্য খুঁজে পাবেন না। এবং এইবার আপনারা লক্ষ্য করে দেখবেন, এইবার দেখুন ধর্মনগরের উপনির্বাচনে দুইটা ন্যাশনাল পার্টির জামানত জব্দ হয়েছে। হ্যাঁ, ধর্মনগর কংগ্রেস সিপিএম উপনির্বাচন হোক বা ওনাদের আইডিসি ভোট, দুটোতেই সিপিএম বা হ্যাঁ বাম একেবারে শূন্যের খাতায়। শূন্যের খাতায়। কংগ্রেসের অবস্থান ওনারাও জামানত ধরে রাখতে পারেননি, সিপিএমও ধরে রাখতে পারেনি, ধরাশায়ী হয়েছে ভারতীয় জনতা পার্টির প্রতিচ্ছিন্ন পদ্মফুলের কাছে। তার মানে এটা প্রমাণিত হয়েছে যে আমাদের ত্রিপুরার মানুষ কংগ্রেসকে চান না, সিপিএম কে চান না। কাজেই জোরদার আগামী এই যে দিনে তিপ্রামথা তাদের এই যে এডিসি ভোটের যে ফলাফল, এরপরে ভিলেজ কাউন্সিলে কি তিপ্রামথাকে আপনারা জোটে নেবেন না এককভাবেই লড়বেন? শুনেন, জোট যেটা বা রাজ্যের ক্ষেত্রে জোট সেটা আমাদের কেন্দ্রীয় কমিটি সর্বভারতীয় স্তরে নির্ধারিত হয়। এটা রাজ্যের উপর এটা ন্যস্ত থাকে না, এটা আমাদের সর্বভারতীয় স্তর থেকে কার কোন দলের সাথে জোট হবে, কি হবে, জোট নীতি নির্ধারণ সেখানে হয়। এটা আমাদের রাজ্য স্তরে হয় না, আমাদের উপর থেকে সর্বভারতীয় স্তর থেকে যে নির্দেশ আসে সেই নির্দেশ মোতাবেক আমাদের কাজ হয়। কাজে এইবার নির্দেশ ছিল যে ভারতীয় জনতা পার্টি আলাদাভাবে এডিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। বেশ, আমি একটু কিন্তু রাজ্য স্তরে আমাদের ত্রিপুরা বিধানসভার ক্ষেত্রে তো আমাদের মতার সঙ্গে আমাদের জোট রয়েছে, ওনাদের তো আমাদের জোট সঙ্গী রয়েছেন, ওনাদের নিয়েই তো আমাদের কাজ চলছে। আমি একটু রঞ্জিতদার কাছে যাব। রঞ্জিতদা, এই যে জোটের ব্যাপারে আপনি আগেও আমাদের জানিয়েছেন যে সেটা আপনাদেরও সিদ্ধান্ত, দলের সুপ্রিমো যা বলবেন সেই অনুযায়ী স্থির হবে। যদি বিজেপি জোট করতে চায় তাহলে কি করবেন? না, আমাদের জোটের একটা শর্ত আছে যে আমরা ত্রিপাক্ষিক চুক্তি করেছি, সেই ত্রিপাক্ষিক চুক্তিটা কার্যকরী করতে হবে। সেখানে ল্যান্ড রাইটসের কথা বলা আছে। এডিসি থেকে প্রায় 37টা বিল রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। সেই বিলগুলি আজকে দীর্ঘ বছর পরে আছে। এই বিল সম্পর্কে রাজ্য সরকারের কোনো বক্তব্য নেই। যদি বিলের কোনো ত্রুটি থাকতো তাহলে সেটা এডিসির হাতে ফেরত পাঠাতে পারতেন, ওনারা পাঠাচ্ছেন না, সেটা অনুমোদনে দেওয়া হচ্ছে না। তাহলে আমাদের সঙ্গে তাদের যে জোটের যে আমরা যে জোট হয়েছি তাতে আমাদের কি লাভ হলো, ত্রিপ্রাসাদের কি লাভ হলো? যদি ওনারা আমাদের অধিকার দিতেন, যদি না চায়, আমাদের সাংবিধানিক অধিকার যদি মেনে না নেয়, তাহলে তাদের সঙ্গে আমরা জোট ছেড়েও দিতে পারি। আগামী দিন আমরা 2021-এ মানে এই যে জোট যে ছেড়ে দিতে পারেন, তার মানে সমতলে জোট ভাঙার ইঙ্গিত দিচ্ছেন আপনি? এটা না, আমরা যদি আমাদের কোনো দাবি ওরা যদি মেনে না নেয় তাহলে জোটে থাকার আমাদের কি অর্থ আছে আপনি বলুন। তার মানে 28-এ বিধানসভা ভোট, তার আগে যদি দাবি পূরণ না হয় তাহলে জোট ভাঙতে পারেন আপনারা? জোটে হ্যাঁ, এটা ভাঙতে পারে, তবে এটা আমাদের পার্টির সিদ্ধান্ত নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নেব। এটা জোরদা, হ্যাঁ বলুন। জোরদা, যদি তিপ্রামথা আপনাদের সাথে সমতলে জোটে না থাকেন তাহলে কোথাও গিয়ে বিজেপি কি চাপে পড়বে ত্রিপুরায়? আসলে এই বিষয়গুলো তো আমাদের সর্বভারতীয় সুপ্রিমো ঠিক করে দেন। এটা আমরা রাজ্য স্তরে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ হয় না, সিদ্ধান্ত গৃহীত হয় কেন্দ্রীয় স্তরে, সর্বভারতীয় স্তর থেকে যেভাবে সিদ্ধান্ত আসে সেইভাবেই দল কাজ করে থাকে, দলের ঊর্ধ্বতন নেতৃত্বরা কাজ করেন। এবং আমরা যারা দলে কাজ করি জেলা স্তর, রাজ্য স্তর, মন্ডল স্তরে, আমরা তো দলের নীতি নির্দেশিকা মেনেই চলি। দল সিদ্ধান্ত নেবে জোটে থাকবেন কি থাকবেন না, সেটা সম্পূর্ণ আপনাদের দলের সিদ্ধান্ত, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যদি জোটে না থাকেন আপনারা আগামী দিনে, তাহলে কি বিজেপির কোথাও গিয়ে চিন্তার, টেনশনের কারণ থাকলো? না, বিজেপির তো টেনশন নেই। বিজেপির ফলাফল দেখুন না, যত দিন যাচ্ছে, এবার পশ্চিমবঙ্গ আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং বিশাল জনসমর্থন নিয়ে আসছে। কাজেই ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার থাকবে, সেটা 28-এ নয়, এটা আরো কয়েক টার্ম ভারতীয় জনতা পার্টির সরকার থাকবে, এটা আমরা নিশ্চিন্ত। কারণ ত্রিপুরা রাজ্যের মানুষ ডেভেলপমেন্টকে পছন্দ করেন, গুড গভর্নেন্সকে পছন্দ করেন। ভারতীয় জনতা পার্টি একমাত্র গুড গভর্নেন্স জনগণকে উপহার দিতে পারে, তার জন্য ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার দীর্ঘদিন থাকবে। বেশ, রঞ্জিত দেববর্মার যে প্রসঙ্গ আমি আসবো, সেই প্রসঙ্গে সময় একটা বিরতি, ফিরবো বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। আমি সরাসরি যাব আলোচনাতে, যেখানে বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ দা, রঞ্জিত দা একটু আগেই দাবি করলেন যে যদি তাদের যে দাবি দাওয়া রয়েছে সেগুলো পূরণ না হয় তাহলে তারা জোট ছাড়তে বাধ্য। জোট রেখে কি করবেন যদি তিপ্রাসাদের উন্নতি না হয়? যদি জোট সত্যিই ভেঙে যায়, 28-এ বিধানসভা ভোট, তার আগে ত্রিপুরা বিজেপি সত্যিই কি কোনো চাপে পড়বে না? পাহাড়ের এই ফলের পর কি মনে হয়? দুজনের পক্ষে এটা ক্ষতি হবে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে কি, আমাদের জনজাতি অংশে এডিসি এলাকার ভোট ধরুন আপনি 1/3, টোটাল ভোটের 1/3 হচ্ছে এডিসি এলাকার ভোট। তো এডিসি এলাকার ভোট, জনজাতি অংশের ভোট ধরুন 30% ওইখানে, টোটাল ভোটের 30%। তো ওই জায়গাতে জনজাতি ভোট যদি ভাগ হয়, আগে আমরা যেটা দেখতাম বামফ্রন্ট আপনার ধরুন প্রায় 20 আউট অফ 20 বা 18-19 এরকম সিট নিয়ে নিত আউট অফ 20, এবং ওদের জয়ের মূল একটা জায়গা ছিল এটা। আজকে দাঁড়িয়ে আমরা যেটা দেখছি 2028-এ অনেক সমীকরণই পাল্টাতে পারে। কিরকম আমি আপনাকে বলছি এখানে। যেমন ধরুন আমরা পশ্চিমবঙ্গে, আমাদের ত্রিপুরারই আমরা যেটাকে, যে রাজ্যকে বরাবরই ফলো করে এসেছি, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস একবার ধরাশায়ী হয়ে গেছে, এবং সবাই বলছে, বিশেষ করে যেভাবে চারিদিকে চলছে, যে কারণ সিঙ্গেল পার্সন ওরিয়েন্টেড পার্টি মমতা ব্যানার্জি পার্টি, তো ওই জায়গাতে দাঁড়িয়ে পার্টি হুড়মুড় করে যে কোনো সময় একদম মানে হয়তো অস্তিত্বই বিপন্ন হয়ে যেতে পারে বা নেগলিজিবল। এখন যেটা সিপিএম বা লেফট যে অবস্থানটা আছে, হয়তো তৃণমূলের অবস্থানটা ওই জায়গায় যেতে পারে। এবং লেফট এবং কংগ্রেস জয়েন্টলি যা দেখা যাচ্ছে ন্যাশনাল ক্যারেক্টার, নর্থ এবং লেফট এবং কংগ্রেস জয়েন্ট হয়ে যাবে, এবং ওইখানে তারা বিরোধীর পশ্চিমবঙ্গে জায়গাটা নিয়ে নিতে চাইবে এখন, এবং এটাই ফুর্সি করা যাচ্ছে এখন। সিমিলারলি এটার একটা এফেক্ট ত্রিপুরাতেও পড়বে। ত্রিপুরাতে এবার কিন্তু বামফ্রন্টের কিন্তু ভোট কিন্তু গতবার তুলনায় বেশি একটা কমেছে, আশা করার কোনো কারণ নেই। ওরা যখন উজ্জীবিত হবে তখন কিন্তু ওরা পাহাড়ের একটা বড় অংশের ভোট কিন্তু লেফটও নিয়ে নিতে পারে। কম্পিটিশনটা এখন যেরকম ত্রিপুরা এবং বিজেপির ভিতরে দেখা যাচ্ছে, তখন কিন্তু অন্যরকম ইকুয়েশনও হতে পারে। আবার ইকুয়ালি এখানে মথা নেতৃত্ব কি চাইছে এটারও একটা ডিপেন্ড করছে, কারণ ওইটাও তো সিঙ্গেল ম্যান ওরিয়েন্টেড কিন্তু মথা পার্টি। তো ওই জায়গাতে আরেকটা বিষয় এখানে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, যে যেখানে বিজেপি যেভাবে আপনার স্ট্রেংথ গেইন করছে, ওরা নিশ্চয়ই চাইবে না কোনো একটা আঞ্চলিক দলের উপরে ডিপেন্ডেন্ট হয়ে। যেমন এক্ষুনি আপনি যেটা বললেন, এখানে ওনাদের বিধায়ক বলছেন আমরা করব কি করব না, ওই রকম একটা আপনার কি বলা যায়, এটা আনসার্টেনটির ভিতরে থাকতে চাইবে না ওরা। তো সেই জায়গাতে আপনি বিজেপি এখানে স্ট্রেংথ গেইন করাই উচিত এবং করবেই। আমার মনে হয় কি, এখানে সেন্ট্রাল নেতৃত্ব নিশ্চয়ই এটা নিয়ে ওরা অশনি সংকট দেখছে ত্রিপুরা নিয়ে, এবং ত্রিপুরাতে কোনো একটা, এবং এবারে যে ইলেকশন হয়েছে দেখবেন এটা একটা ত্রিপুরা মতা সুপ্রিমো এবং আমাদের চিফ মিনিস্টারের ভিতরে একটা পার্সোনাল যে বন্ডিং এর একটা অভাবের, এবং প্রদ্যোৎ কিশোর দেববর্মা তিনি বারবার দাবি করেছেন যে বিজেপির সাথে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু কোথাও গিয়ে তার লিডারশিপ বা সেই জায়গায় মুখ্যমন্ত্রীর সাথে সমস্যা। এই জায়গাটা কেন তৈরি হয়েছে? এই জায়গাটা কোথাও ইকুয়েশন নষ্ট হয়ে গেছে, কারণ উনি আবার প্রদ্যোৎ কিশোর আমাদের যে মথা সুপ্রিমো, উনি বলছেন কিন্তু যে বিজেপির আমাদের যে বিপ্লব দেব আগে ছিলেন, উনি জনজাতিদের স্বার্থ দেখতেন সবকিছু, মানে কি ওনার পরিষ্কার মেসেজ এটাই যে আপনার প্রদ্যোৎ বিপ্লব কুমার দেবকে নিয়ে ওনাদের কোনো প্রবলেম নেই, মানে ওইদিকে ইকুয়েশনটা ঠিক আছে, মানে ম্যান টু ম্যান ফাইট হয়ে গেছে কি ত্রিপুরায় এখন? হ্যাঁ, কিছুটা আছে, এবং এখানেই আমার যেটা মনে হচ্ছে সাংগঠনিকভাবে এখানে মেজর একটা পরিবর্তন হয়তো আসতে পারে, এবং আসাটাই স্বাভাবিক। এবং সেই সঙ্গে নিশ্চয়ই আগামী 2 বছরের কথা মাথায় রেখে, কিসের সেই পরিবর্তন, যদি বিষয়তে যদি কোনো একটু হিংস বা ইঙ্গিত পাই? না এটা তো ওরা দেখুন, একটা ইকুয়েশন আপনার যখন সাকসেস হচ্ছে না, দেখা যাচ্ছে এটা সাকসেস
পাচ্ছে না, হুম তখন স্বাভাবিকভাবে একটা বিজেপির মতো একটা অর্গানাইজড পার্টি, হুম এটাই স্বাভাবিক যে ওরা কিছু একটা এটা পরিবর্তন চাইবে। ওরা তো আর এভাবে চলতে দিতে পারে না জিনিসটাকে। হুম কিছু একটা পরিবর্তন চাওয়াটাই স্বাভাবিক। এটা সেটা সরকার বলুন বা বিজেপির সাংগঠনিক নেতৃত্ব বলুন, হুম তো দুটো ক্ষেত্রেই কোনো না কোথাও, কারণ কাজ তো সেন্ট্রাল গভর্নমেন্ট কি দেখছে, সেন্ট্রাল গভর্নমেন্ট দেখছে আমরা তো স্টেট গভর্নমেন্ট যা চাইছি সবকিছু দিচ্ছি আমরা, একদম তারপরেও কেন আমাদের রেজাল্ট দিতে পারছে না। তো এটা নিয়ে নিশ্চয়ই ওনারা ভাববেন কিছু একটা। এবং আরেকটা বিষয় যেটা আরেকটা বললাম সেটা যে মথারীতির উপরে মথা, এই যে ওনাদের হুইমসের উপরে ওরা নিশ্চয়ই দেশ চালাতে, দেশের ভবিষ্যৎ ওরা ইয়ে করতে চায়। যেটা আমি একটু আগে বলছিলাম যে নর্থ ইস্ট বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের স্বার্থে এটা গুরুত্বপূর্ণ, হুম হুম এবং দেশের ওভারঅল ইন্টারেস্টটা কিন্তু বিজেপিরও ইন্টারেস্ট কিন্তু। হুম তো ওই জায়গাতে কোথাও না কোথাও আমার মনে হয় এখানে একটা কিছু বেরিয়ে আসবে, যেটা বিজেপিকে আরো অনেক বেশি মানে স্ট্র্যাটেজিক্যালি মানে আপনার কিছু স্টেপ নিতে হবে, যাতে 2028 ইলেকশনেও ওরা কমফোর্টেবলি, যেটা যেটা আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখেছি, ওরা খুব স্ট্র্যাটেজিক্যালি কিছু স্টেপস নিয়েছে ওরা, জনসম্পর্ক বলুন বা আপনার পার্টি লেভেল, মানে একদম ডোর টু ডোর অ্যাক্টিভিটি বলুন, সব জায়গাতে। এবং এটা যদি না নেওয়া হয় তাহলে একটু অবাকই হব, এবং আদারওয়াইজ এটার ফল কিন্তু 2028 ইলেকশনে বিজেপিকে ভোগ করতে হতে একদম পারে। এখানে আরেকটা স্ট্র্যাটেজিক্যালি ইস্যু আছে, স্টেপস বিজেপির রাস্তায় চলেছে, যেমনটা হচ্ছে বিশ্বজিৎ এবং দাবি করলেন। হ্যাঁ আরেকটা বিষয় আমি এখানে উল্লেখ করতে চাইবো, আমরা ত্রিপুরাতে কিন্তু বিজেপি হঠাৎ করে এসে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গ বিজেপি যেরকম অনেক কষ্ট করে পরিশ্রম। অনেক সাফারিং এর পরে এসছে, আসার পরে ওইটা যে আমরা এত গত 10-12 দিন পশ্চিমবঙ্গে যে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার যেরকম কঠিন সিদ্ধান্ত, ওরা কোনো দলছুটকে ওরা নিতে চাইছে না, নেবে না, আজকে থেকে কাল, আজকে এই দল ছিল কালকে হয়ে যাবে, এটাই কিন্তু ত্রিপুরাতে হয়নি। যা হওয়াতে দল এবং সরকার পরিচালনার ক্ষেত্রে ওই যারা দলছুট আছে ওদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এটা বিজেপিকেও একটা বিশেষভাবে চিন্তার বিষয়, এবং আমার বিশ্বাস এরা এটা নিয়েও বিশেষভাবে চিন্তা করবে। যেটা ওয়েস্ট বেঙ্গলে যেটা শিক্ষা নিয়ে, ত্রিপুরা শিক্ষা নিয়ে, ওরা হয়তো ওয়েস্ট বেঙ্গলে প্রথম থেকে ওরা যথেষ্ট সচেতন। বেশ, আমি আসবো অবশ্যই বিজেপির কাছে এই পুরো প্রসঙ্গটা নিয়ে। তবে একটু আমি রঞ্জিতদার কাছেও যাব। রঞ্জিতদা, ঠিক বিজেপিকে যে প্রশ্ন আমি করেছিলাম যে যদি জোটে না থাকেন আপনারা তাহলে চাপে পড়বেন কিনা বা কোনো সমস্যা কিনা, আমি একই প্রশ্ন আপনাকেও করছি যে 28 ইলেকশন যখন রয়েছে, সেই ইলেকশনে যদি বিজেপি হাতে না থাকে তাহলে কি আপনারাও কোথাও গিয়ে চাপে পড়বেন না? না, আমাদের চাপ পড়ার মতন কিছু নয়, কারণ আমাদের সংগঠন মজবুত, যেটা আপনারা এডিসি নির্বাচনে দেখেছেন, এবং সামনে আমাদের বিসি ইলেকশন। এই বিসি ইলেকশনে আমরা প্রায় 95% আমরা সেটাতে জয়ী হবই, এটা আমাদের এডিসি বা বিশ্বাস। ভিসিতে আপনাদের কারণ শক্ত সংগঠন আমরা ঘাঁটি এখন রয়েছে, ঠিক আছে, কিন্তু সমতলেও কি একই রকমের বা কোথাও গিয়ে আশা থাকছে আপনাদের? দেখেন, সমতলে এমন কিছু জায়গায়, যেটা আমি রামচন্দ্রঘাট কেন্দ্র থেকে প্রার্থী হয়েছি, খোয়াই ডিস্ট্রিক্টে দেখুন আপনার কল্যাণপুর যে বিধানসভা কেন্দ্র, সেখানে প্রায় আপনার 30% হইল আপনার ট্রাইবেল লোক, জনজাতির লোক। আপনার তেলিয়ামুড়া কেন্দ্রটা, খোয়াই কেন্দ্রেও তো লোক আছে। তাহলে ওই জায়গাতে যদি আমরা প্রার্থী না দেই তাহলে কন্টেস্টটা কে হবে? এর আগের 2023 রেজাল্টটা দেখুন ওনারা, যেখানে আমরা প্রার্থী দিয়েছি সেখানে বিজেপি জয়ী হয়েছে, যেখানে আমরা প্রার্থী দেইনি সেখানে বিজেপি জয়ী হইতে পারেন। যেমন সাবরুম কেন্দ্রে বিরোধী দলের নেতা আছে জিতেন্দ্র চৌধুরী, ও সেখানে আমরা প্রার্থী দেইনি, উনি পাস হয়েছে, জনজাতিরা ওই অংশের লোকরা সিপিএমের দিকে চলে গেছে। সুতরাং আমরা জুতে না থাকলেও যে চাপে পড়বো সেরকম না, আমরা সংগঠনকে ইয়ে করছি, কারণ আমরা আমাদের যে অধিকারটা নিয়ে লড়াই করছি, আমাদের সুনির্দিষ্ট একটা অধিকারের দাবি জানাচ্ছি। বিজেপি বলেছে সবকা সাথ সবকা বিশ্বাস, সবকা বিকাশ, এবং সবকা কি না বলে বিশ্বাস। কিন্তু কি বিকাশ করেছে বিজেপি ত্রিপুরায় গত 8 বছর? পাহাড়ে কি বিকাশ করেছে ওনারা বলতে বলুন, কি বিকাশ করেছে ওনারা পাহাড়ে? আপনারা বলুন। আসামে ইউপিপিএল ছিল, তাদের সঙ্গে আমার দেখা হয়েছে, ইউপিপিএল কি হইল? ওরা তো এডিসি ক্ষমতায় ছিল, ওরা তো পারফরমেন্স কি হয়েছে? ওরা 4টা সিটে জিতেছে, ওইখানে বিপিএফ চলে এসেছে। সুতরাং এটা আপনাকে দেখতে হবে যে পাহাড়ের উন্নয়নটা কতটুকু ইয়ে হয়েছে, এবং ভারতীয় জনতা পার্টি যে প্রতিশ্রুতি দিয়েছিল জনজাতিদের অধিকারের জন্য, সেই প্রতিশ্রুতিটা তারা মানে তারা পালন করছে কিনা সেটা মানে তারা
কার্যকরী করছে কিনা সেটা দেখতে হবে। সেটা বেশ করে তো আমরা তো আমাদের সংগঠনকে গড়ে তুলেছি এবং আমরা সাজিয়ে নিয়েছি আগামী দিনের নির্বাচনে 28-এ কি হবে। আমরা চাচ্ছি যে বিজেপির সঙ্গে থাকতে চাই, কিন্তু আমাদের অধিকারটা তো ওরা মেনে নিয়েছে। আমাদের অধিকারের মেনে নিয়ে তো আমাদের ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে, কিন্তু সেই চুক্তিটা কেন কার্যকরী করছে না? রঞ্জিতা, এই যে এখানে রাজ্যের বিশ্বজিৎ দাও কিছু যেটা কতিপয় বলছিলেন নেতা চাচ্ছে যে আপনাদের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে সরাসরি কোথাও গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার একটা সংঘাত, যদিও আপনারা বারবার দাবি করছেন বিজেপির সাথে কোনো সমস্যা নেই, তাহলে কি ম্যান ইজ টু ম্যান হয়ে গেছে ত্রিপুরার বুকে? না, এখানে দেখুন কার্যকরিতা কেন করতে পারছেন এটা তো ক্লিয়ার করতে হবে। ওনার দল থেকে কেন ক্লিয়ার করছেন? মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন সরাসরি, উনি বলছেন আমি কার্যকরী করব না ত্রিপাক্ষিক চুক্তি। যে চুক্তিতে উনি উপস্থিত ছিলেন, আমি নিজেও ছিলাম দিল্লিতে যখন চুক্তি হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন, উনি ওপেনলি নির্বাচনে প্রচারের সময় প্রেস মিটে বলেছেন যে তীব্রামতা ভঙ্গ করেছে, আমরা চুক্তি কার্যকরী করব না, আমাদের অধিকার মেনে নেবে না। কি করে হইলো? দিল্লি গভর্নমেন্টও বলেনি যে কার্যকরী করবে না। সুতরাং এখানে সমস্যা তো আপনি বুঝতে পারছেন কি হচ্ছে। বিষয়টা খুবই গভীরে যেতে হবে, কারণ উনি আমাদের রোমান স্ক্রিপ্টে ককবরক লেখার বিষয়টা সরাসরি বিরোধিতা করছেন, আরো অনেক কিছু বলেছেন। ত্রিপুরা মথা মারপিট পার্টি এইগুলি অনেক কিছু বলেছেন উনি। টিএমপি ত্রিপুরা মথা মারপিট পার্টি এগুলি কতগুলো মন্তব্য আছে। তারপরে বিকাশ দেবনও বলছে ত্রিপুরা মথা ওই যে বয়লার মুরগের মতো চামড়া তুলে ফালাবে, কিছু তো অ্যাকশন হয়নি। তাহলে আর রঞ্জিতা, সবচেয়ে বড় এটাই কি কথা হলো তাহলে একজন মূল রাগের রেপিস্ট, কারণ? একজন অ্যানালিস্ট। এটাই কি আপনাদের না, রাগের কারণ? রাগের না, দেখেন একটা রেপিস্ট না, এটা রাগের কারণ না। আমাদের অধিকার তো দিতে হবে। অধিকার দিলে তো আমাদের কোনো অসুবিধা নাই, বিজেপির সঙ্গে থাকতে আমাদের কোনো অসুবিধা নাই। ওনারা দেখ না আমাদের অধিকারটা ওনারা কালকে কার্যকরী করুক, আমরা তো বিলই পাঠিয়ে রাখছি। এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী তার ক্যাবিনেটের ব্যাপার। আমাদের এডিসি থেকে যেগুলি বিল আছে এগুলি অ্যাপ্রুভ করে ওনারা কার্যকরী করুক, তাতে সমস্যা নাই। কিন্তু করছে না কেন? সেটা বিলও পাঠাতে ফেরত পাঠাচ্ছে না, সেটা কার্যকর অনুমোদনও দিচ্ছে না। তাহলে কিভাবে আমরা বিজেপির সঙ্গে সম্পর্কটা থাকতে পারবো বলুন? বেশ, আমি আসবো ওনারা রঞ্জিতা। বলুন না। আমি আসবো আর আমি এই প্রসঙ্গে- আরেকটা আমি বলবো, দেখুন বিজেপি তারা পাহাড়ের সংগঠন গড়তে চাচ্ছে না। তীব্রামতাকে বাঙ্গার জন্য ওরা আমাদের দুইজন এমএলএ কে ওরা কার্যকরী করছে, একজন মিনিস্টার একজন এমএলএ কে। কিন্তু সেটা এডিসি নির্বাচন আগে কিছু এমডিসি কেও তারা বিজেপিতে যোগদান করিয়েছে, যে আমাদের তীব্রামতাকে ক্ষমতায় যাতে আসতে না পারে সে ষড়যন্ত্রটা করেছিল, কিন্তু সেটা তারা সফল হইতে পারেনি। বরং আমাদের আরো জোরদার হয়েছে সংগঠন এবং মজবুত হয়েছে। এবং এডিসি নির্বাচন আমাদের পারফরমেন্সটা আপনারা দেখেছেন, আমরা 18 থেকে 24-এ চলে গেছি। আমি আসবো রঞ্জিত, আমি আসবো এই প্রসঙ্গে। তবে সময় আরো একটা বিরতির হয়ে গেছে, আমি ফিরছি বিরতির পর ফিরে এলাম, চলে যাবো আলোচনাতে। এই মুহূর্তে আমি একটু বিজেপির কাছে যাব। জহরদা, অনেকক্ষণ ধরে আমরা অনেক রকমের কথা শুনলাম। বিশেষ করে প্রথমেই হচ্ছে বিশ্বজিৎ দা বললেন যে স্ট্র্যাটেজিক্যালি স্টেপ নেবে এবার বিজেপি, এমনটাই মনে করা হচ্ছে। আমি জানতে চাইবো যে কি পরিকল্পনা, বা সত্যিই কি তাহলে কোনো স্ট্র্যাটেজিক্যালি পরিবর্তন আসছে? দ্বিতীয়ত হচ্ছে রঞ্জিত দা ইতিমধ্যেই যে অভিযোগ তুলেছেন যে দাবি দেওয়া ছিল তা সরাসরি পূরণ না করা, বা একের পর এক বিষয়ে কোথাও গিয়ে দূরত্ব বাড়িয়ে দেওয়া, এগুলোই কি মেন কারণ হয়ে দাঁড়াচ্ছে আপনাদের সংসারে ভাঙনের? আসলে আমাদের সংসার তো ঠিকই আছে, আমাদের সংসার ভাঙার তো কোনো সম্ভাবনা নেই। কারণ আপনারা দেখুন এডিসিতে 2025-26 সালে বাজেট ছিল 1840 কোটি টাকা। ওনারা 24-25-এ খরচ করেছেন 6500 কোটি টাকা, এবং 25-26-এ ওনারা খরচ করেছেন 7149 কোটি টাকা। আর বাজেট ছিল 1840 কোটি টাকা। কত কোটি টাকা ওনারা খরচ করেছেন, কেন খরচ করতে পারেননি, এটা তো ওনাদের ব্যাপার। আর আমাদের বিজেপির সংসারে ভাঙনের তো কোনো কারণই নেই। আমাদের বিজেপির মজবুত সংগঠন রয়েছে এবং মজবুত সংগঠন নিয়ে আমরা এগিয়ে চলেছি, এবং প্রত্যেকটা রাজ্যে রাজ্যে ভারতীয় জনতা পার্টির সংগঠনরা মজবুত হচ্ছে। এবং আগামী দিন আমাদের ত্রিপুরা নির্বাচন আসছে, সমস্ত নির্বাচনে এই যে ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে রঞ্জিত দা প্রসঙ্গ তুলেছেন,
যে ত্রিপাক্ষিক চুক্তি পূরণ না করে, এবং সেই ব্যাপারে মুখ্যমন্ত্রী নাকি সরাসরিভাবে কোথাও গিয়ে দ্বিমত পোষণ করেছেন, এবং যার জন্যই আজকের দিনে দাঁড়িয়ে তাদের এই ধরনের মনোভাবটা তৈরি হয়েছে। দেখেন, আমাদের মুখ্যমন্ত্রী চাইছেন ত্রিপুরা রাজ্যের হোক এডিসি হোক নন এডিসি সমস্ত জায়গায় যাতে ডেভেলপমেন্ট সঠিকভাবে হয়, তার জন্য ইনি কাজ করছেন। এডিসি এলাকার ডেভেলপমেন্ট হয়নি, ওনারা করতে পারেননি, কারণ এডিসি তে পুরো সরকারটা ওনাদের রয়েছে। বিগত দিনে ওনারা সরকার গঠন করেছিলেন এবং এইবারে ওনারা সরকার গঠন করেছেন। তাহলে এডিসি এলাকায় ডেভেলপমেন্ট করতে পারেন, এটা ওনাদের সরকারের ব্যর্থতা। আমি একটু রঞ্জিতার কাছে, রঞ্জিতা এই যে বাজেটের কথা বলছেন জহরদা, এবং ডেভেলপ করতে পারেননি, সেটা আপনাদের ব্যাপার, জহরদার দাবি। রঞ্জিতা, আমাদের কাছে কি ক্ষমতা আছে ওনাকে জিজ্ঞেস করে দেখুন, জহর বাবুকে জিজ্ঞেস করেন এডিসির হাতে কি ক্ষমতা আছে। আমি বললাম তো পিডব্লিউডি আমাদের এখানে বছরে 5 কোটি টাকা দেওয়া হয়। 1 কিলোমিটার রাস্তা করলে আপনার 5 কোটি টাকা চলে যায় ব্ল্যাক টপ করলে। তারপরে DWS ড্রিঙ্কিং ওয়াটারের যে ইয়েটা, ওইটা তো আমাদের কাছে ডিপার্টমেন্টে নাই। রেগার কাজ কে করছে? রেগার কাজ আপনার ব্লকের মাধ্যমে বিদ্যুর মাধ্যমে করা হচ্ছে। কারেন্টের কাজ কার কাছে? কারেন্টের তো সবটা আপনার আরডির কাজ সবটা তো স্টেট গভর্নমেন্টের মাধ্যমে করা হচ্ছে। এই যে 1840 টাকার যে বাজেট তিনি দিলেন, 1840 টাকার বাজেট, এবং সেগুলো কোন কোন খাতে কত কত খরচ? 1840 কোটি টাকা কোন অর্থ বছরে দিয়েছেন ওনাকে জিজ্ঞেস করুন। কোন অর্থ বছরে এডিসি কে দিয়েছে? ও এডিসির বাজেট বছরে এখন পর্যন্ত 1000 কোটি টাকা হয়নি। কোথায় 1800 কোটি টাকা উনি দিয়েছেন? কোন অর্থ বছরে দিয়েছেন? মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 6645 কোটি টাকা দিয়েছে। কোন অর্থ বছরে দিয়েছেন? কোন ডিপার্টমেন্টকে দিয়েছে? এটা কোন তথ্য তো দিতে পারেনি। উনি কোথায় থেকে 1800 কোটি টাকা কোথায় থেকে পেলেন উনি তথ্যটা? উনি বলুক না, উনি সাবমিট করুক, মিডিয়ার সামনে সাবমিট করে দেখ না, একটা চিঠি দেখ না, কোথায় 1800 কোটি টাকা দিয়েছে, কোন খাতে দিয়েছেন, কোন অর্থ বছরে দিয়েছেন, বলুক না উনি ক্লিয়ার করে। রঞ্জিতদের প্রশ্নের উত্তর চাইবো জহরদা। হ্যাঁ, বাজেট তো ক্লিয়ার। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ওনাদের বাজেট আছে, ওনারা বাজেট পেশ করেন থ্রু স্টেট গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে ওনাদের বাজেট যায়, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ওনাদের বাজেটের টাকা চলে আসে। ওনাদের কাছে তো পুরো নথি রয়েছে, ওনারা প্রকাশ করুন না যে কত টাকা ব্যয় করেছেন, কত টাকা বাজেট ছিল এবং পুরো বাজেট ওনারা খরচ করেছেন কিভাবে। এগুলো তো জনগণের সম্মুখে ওনারা তুলে ধরলেই তো পুরো বিষয়টা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। বিষয়টা এই যে ছবিটা আজকে ধরা পড়ছে, একদল আরেক দলকে ক্রমাগত আজকের এই শো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কেউ বলছে দেওয়া হয়েছে, কেউ বলছে দেওয়া হয়নি। মোদ্দা বিষয়টি ঠিক কোন জায়গাতে আটকে রয়েছে বলে মনে হয়? মোদ্দা বিষয় হচ্ছে এখানে আমি বলতে চাই কোন অর্থ বছরে টাকাটা দেওয়া হয়েছে এবং কোন খাতে দেওয়া হয়েছে এটা বলুক না, ওনারা বলুক না, সুনির্দিষ্টভাবে বলুক যে কোন অর্থ বছরে কোন খাতে দেওয়া হয়েছে বা কোন ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে, এডিসির কোন অর্থ বছরে কোন খাতে দেওয়া হয়েছে। যেখানে এডিসির বাজেট আজ পর্যন্ত গত অর্থ বছরে 26-27 অর্থ বছরে 1000 কোটি টাকা হয়নি। আপনি তথ্য নিয়ে দেখুন, আমি তথ্য নিয়ে বলছি। কোথায় 1800 কোটি টাকা পাইলেন উনি? কোথায় থেকে হিসাবটা দিলেন? আপনি বলুন না, জনসম্মুখে বলুন, আপনি তথ্য দেন। এটা এমনি বললে তো হবে না, আপনি তো তথ্য দিতে হবে। তো কিছু কি মতামত আছে বা কিছু বলবেন? কোথা থেকে পেলেন, কি তথ্য? আমি তো বললাম, ওনাদের যে বাজেট ওনারা পেয়েছেন, কিভাবে খরচ করেছেন, বাজেটটা জনসমক্ষে প্রচার করুন, তাহলেই তো হয়ে যাবে। দুধ কা দুধ পানি কা পানি, এখানে তো আর কোনো সমস্যা নেই। সরকারি পয়সা এসেছে, কিভাবে খরচ হয়েছে তার হিসাবটা দিয়ে দিলেই তো হয়ে যায়। বিষয়টা অনেকটাই পরিষ্কার হয়েছে কোন উত্তর কি বা কোন প্রশ্ন কি। বিষয়টা একটা বিষয় আমরা ত্রিপুরাবাসী হিসাবে অবশ্যই চাইবো এখানে একটা জিনিস, একটা হচ্ছে শুধু জনজাতি নিয়ে পলিটিক্স না করে জনজাতি এবং বাঙালির শান্তিপূর্ণ সহাবস্থান, এটা ত্রিপুরার শান্তি সম্প্রীতির জন্য এবং অগ্রগতির জন্য মাস্ট একদম। কারণ আগে আমরা আপনার 1980 দাঙ্গা আমরা দেখেছি, ওই রকমের পরিস্থিতি যাতে কনফ্লিক্ট যাতে না হয়।
এটার First সঙ্গে point. ওইটা Second point উনি হচ্ছে যে কি প্রসঙ্গটা central বলছেন government এটার পয়সা সঙ্গে তার কোনো দিচ্ছে যুক্ত নাই। প্রচুরভাবে। সহ অবস্থান তো এখনো হচ্ছে, অনেকটা বলছিল এবং কোন আমাকে কোন বন্ধ করুন নেতা একটু, আমি বলেছিল, কথা বলছি। কোন নেতা বলেছিল তীব্রামতা এডিসি ক্ষমতায় আসলে এডিসি এলাকায় বাঙালিরা থাকতে পারবে না, এডিসিতে বাঙালিরা থাকতে পারবে না, এরকম প্রচার হয়েছিল। 5 বছর এডিসিতে তীব্রামতা ক্ষমতা ছিল, কোনো একজন বাঙালিকে এডিসি এলাকা থেকে বাইর করে দেওয়া হয়েছে? আপনারা বলুন। ওনার 80 সনের কথা বলছেন, দাঙ্গার কথা বলেছেন, সে তো অনেক অতীত, সেটা বামফ্রন্টের সময়। আপনি যে বলছেন যে এডিসির হাতে টাকা দেওয়া হয়েছে 1800 কোটি টাকা, এই 1800 উনি কোটি কথা বললে টাকা আমি কোন বলতে খাতে পারছি না। দেওয়া হয়েছে, কোন অর্থ বছরে দেওয়া হয়েছে আপনি বলুন। নইলে আপনারা এই রাজ্য সরকার কোথায় খরচ করেছেন এডিসি এলাকায় তো বলুন না। আপনারা এডিসিকে না দিয়ে যদি আপনারা খরচ করে থাকেন সেটা পরিষ্কার করে বলতে অসুবিধাটা কোথায়, বেশ সেটা বলুন। রঞ্জিত আমি আসবো আপনার কাছে পরবর্তীতে। আমি একটু বিষয়দার উত্তর নেব। বিষয়দার সময় যেহেতু একেবারে শেষ, আজকের ওভারঅল ডিসকাশন থেকে কি মনে হচ্ছে? আমি ওনার উত্তর তো দেবেন বিজেপি যে আছেন উনি। একদম। আমি ওভারঅল একটা জিনিস তুলে ধরছি যেটা রাজ্যবাসী দেখতে চায়। রাজ্য দেখতে চায় সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফান্ড ফ্লো আছে যেভাবে চলছে সেটা বজায় থাকুক, এবং এটা আমি অবশ্যই বলতে পারি নির্দ্বিধায় এত বছরের যে ত্রিপুরা পরিচালনা এবং উন্নতির পরিপ্রেক্ষিতে যে এখন সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে ঢালাও ভারে পয়সা দিচ্ছে, এটার বেনিফিটটা সব পার্টিরই, সব রাজনৈতিক পার্টিরই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ এসে পার্সোনাল কনফ্লিক্ট ভুলে মানে এগিয়ে যাওয়া। ত্রিপুরা মোথাকে একটা নিশ্চয় করতে হবে, ওনারা বিপ্লব দেবেরও প্রশংসা করছেন, বিজেপির সাথে কনফ্লিক্ট নেই বলছেন, আবার পার্সন কনসার্নের সাথে ওনার যে আছে কিনা প্রবলেমের জন্য, ইগো ফাইটের জন্য হচ্ছে কিনা, এটা ওনাদের নিজস্ব ওনার, কারণ ওনারা এডিসিতে পয়সা চান আর যেটাই চান, সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড ফ্লো বন্ধ হয়ে গেলে এটা কিছুতেই হবে না। এটা গেল এটা। আরেকটা বিষয় আমি এখানে উল্লেখ করতে চাইবো, যেহেতু আপনাদের এখানে টপিকটা আছে 28 এর ইলেকশনে বিজেপি আপনার মাস্টার প্ল্যান, ওইটা আমি বেশি গুরুত্ব দিতে চাইবো, কারণ 2021 এর বিধানসভার পরে, সরি 2023 এর বিধানসভার পরে অনেক বিষয় কিন্তু উঠে এসেছিল কিন্তু এখানে, যেমন দল এবং সরকার পরিচালনায় বিশেষ করে অন্য দলের লোকরা এসে মানে এটা ডিবেট করে গেছে, বিজেপির আদর্শচ্যুত হয়ে অন্যভাবে চলছে দল এবং সরকার, ওই জায়গা নিয়ে অনেক কথা হয়েছিল, কিন্তু ওই নিয়ে কিন্তু কোনো স্টেপ কিন্তু আমরা দেখিনি কিন্তু। হ্যাঁ, তো এরকম যদি চলতে থাকে তাহলে যথেষ্ট অস্বস্তির কারণ থাকবে বিজেপির কাছে, এবং আগামী দিনে গতবার বিজেপি কিন্তু লাকিলি বলতে পারেন ন্যারোলি মানে আপনি এসকেপ করেছে পরাজয়টা। ঠিক একেবারে তাই। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে বিজেপির রণকৌশল এবং সংগঠনকে অনেকটাই গুরুত্ব দিয়ে দেখতে হবে এই মুহূর্তে ত্রিপুরা থেকে রাজনৈতিক ভাবে যেটা মনে করা হচ্ছে। বিষয়টা আমি ধন্যবাদ জানাবো, কারণ সময় যেহেতু শেষ তাই আপনাকে থামাতে হলো এখানেই। অন্যদিকে আমি বিধায়ক রঞ্জিত দেববর্মা এবং বিধায়ক জহর চক্রবর্তী, আমি দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি, তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সাফ কথাতে আমার সাথে থাকার জন্য। তবে শেষ করবো অনুষ্ঠান এখানে। তবে আগামী দিনে বিজেপিতে, ত্রিপুরা বিজেপির স্ট্র্যাটেজিক্যালি স্টেপস কি থাকবে সেদিকেই নজর বা লক্ষ্য রয়েছে প্রত্যেকের। শেষ করবো সাফ কথা এখানেই, পরবর্তীতে দেখুন সংবাদ।